ব্যর্থতা নিয়ে। এই তিনটা লাশ যে পড়লো এটা ড্রাইভারটা কে নেবে? Definitely we have the responsibility, but we are not taking the full responsibility. আপনি আমাকে 5-6 বার থাপ্পড় দিয়েছেন স্যার। আমাদের যে দাবি সেই দাবি আজকে মিটিয়ে যাও। এখানে কিনা মেয়েরা নামাজ পড়ে আমরা শুয়ে থাকি, সেখানে উঠে গিয়েছেন। আমরা অনুরোধ করব আপনার মধ্যে যদি ন্যূনতম লজ্জা শরম থাকে গত 23 নভেম্বর 2024 মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পিকনিকের বিআরটিসি দোতলা বাস বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় IP-21 ব্যাচের মাহিন, নাইম ও সাকিব 3 জন নিহত হয় এবং আরও বেশ কয়েকজন আহত হয়। এরপর থেকে এই পিকনিকের অব্যবস্থাপনার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলতে থাকে এবং আইওটির অথরিটির ভিতরে যে একটা সিন্ডিকেট আছে সেই বিষয়টি সামনে আসতে থাকে। অল আইওটিয়ান্স গ্রুপে অ্যালামনাই ভাইয়েরা তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে থাকে এবং ফলস্বরূপ আইওটির চলমান সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত তৈরি হয় এবং রিফর্ম আইওটি আন্দোলনটি শুরু হয়। এই কয়েকদিনের মাঝে আসলে অনেক কিছুই হয়েছে, খুবই সংক্ষেপে তাই ভিডিওতে তুলে ধরা হলো। আলিমের পাশে যখন মাহিনের হাত লাগে আলিম সামান্য ইলেকট্রিকিউটেড হয়, তখন ওর একটা পা মাটির মধ্যে থাকে আর আরেকটা পা পায়ের থেকে স্পুলিং উঠতে থাকে। ও আসলে বাঁচাইতে গিয়ে বাসের রডটা ধরে পা রাখছে, আমি যে দেখছি ওর সাথে সাথে নিচে পড়ে গেছে, ও পুরো শুয়ে পড়ছে, সাথে সাথে ওর চোখ উল্টে গেছে, পুরো রক্ত বের হয়ে গেছে, সাথে সাথে একদম পুরো কাঁপতেছিল 1 মিনিট ধরে। বাসে যেহেতু জেনারেটর ছিল, তো যদি আগুনটা ছড়ায় যায় তাহলে হচ্ছে পুরো বাসে আমরা যারা সবাই ছিলাম তারা সবাই মারা যেতে পারি। তো এই জন্য আমি তখন বলি বাস থেকে নামতে, যখন নাফিস লাফ দেয় তখন তার ডান পা এবং বাম হাত আটকায় যায়। ওইখানে যখন আমার বন্ধুর আত্মীয়রা বারবার জিজ্ঞেস করতেছিল তোমাদের পার্টি থেকে কেউ আসে নাই, আরে কি উত্তর দিব? সাকিবের হাতে বান ছিল, ছেলেটার হাত কাঁপতেছিল। ওখানে গিয়ে দেখি আবু রায়হান স্যার সাকিবকে দিয়ে এরপর ব্যাপারে তার স্টেটমেন্ট লেখাচ্ছে। এই আবু রায়হান স্যার আলিফের বাবা মায়ের সামনে বলছে, আমি শুনছি এই ছেলেগুলা মদ খেয়ে বাঁচে। শনিবার দিন সকালে 3টা স্টুডেন্ট আপনার মারা গেল, আপনি কোন মুখে শনিবার রাতে আপনার 2013 সালের ফেব্রুয়ারিতে পিএইচডি করার ফটো আপলোড দেন? ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি বলতে আমার লজ্জা করতেছে। প্রত্যেকটা শিক্ষার্থীর অভিযোগ আছে, উনি একটা স্টুডেন্টের কলার ধরছে, ওইখানে কিন্তু আরো প্রফেসর ছিল, আরো লেকচারার ছিল, ওনাকে দেখেন নাই, উনি পড়াইতে পারেন না, ওনার বিহেভিয়ার ঠিক নাই, তাহলে একই মানুষকে আপনার প্রভোস্ট বানাইছেন, একই মানুষ 3টা ক্লাবে। আমি আমার যেহেতু এই ইনস্টিটিউশনের প্রধান, প্রথমে অ্যাপোলজি হলো আমার। আমি তোমাদের কাছে অ্যাপোলজি চাচ্ছি যে তোমরা যদি আমারও ফার্দার কোনো ডিমান্ড করো, আই এম রেডি টু অ্যাকসেপ্ট ইনস্টিটিউশন। তোমরা জানো ওআইসির একটা প্রতিষ্ঠান, ওই সময়ে আমাদের কারণই মনের অবস্থা নর্মাল ছিল না, এখানে মিডিয়ার কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি প্রো ভাইস চ্যান্সেলর পদ থেকে তোমাদের যে ডিমান্ড ছিল রিফর্মিং আইওটি, এ ইউনিফাইড কল ফর জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি, তার প্রথম ডিমান্ডই হলো পাবলিক অ্যাপোলজি ফ্রম দি আইওটি অথরিটি এন্ড এমপি ডিপার্টমেন্ট। তারা রাজি হয়েছেন, বাট we should not take the full responsibility because you know there are a number of committees. Definitely we have the responsibility, but we are not taking the full responsibility for second compensation for the affected families. Yes, we did, and particularly for the injured students we were ready to send to Singapore even. ওএসডব্লিউ যে হেড ছিল সেও তো রেজিগনেশন দিয়ে, তারপরে তোমরা বলেছো তোমরা একটা প্রপোজ করো যে উই শুড বি দি কমিটি মেম্বার্স ফর ইনভেস্টিগেশন কমিটি। 4 নাম্বার রেজিগনেশন
permanent removal, banishment of the following official from IUT. আমি কিন্তু তোমাদেরকে অথরিটির লিমিটেশনের কথা বলেছি। এই 5 জনের তারা সমস্ত প্রকার একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থেকে তারা আউট হয়ে যাবে। তারপরে একটা ইনভেস্টিগেশন কমিটি, এবং শুধু তাই না, তোমরা যতদিন ছাত্র থাকবে 4টা ব্যাচ, ততদিন তারা একাডেমিক গুলো অ্যাসেসমেন্ট কিংবা এইটা যেহেতু আমার হাতে নাই, এইটা ওয়াইসি কে রিকোয়েস্ট করব যে তারা যেন একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে পরবর্তী স্টেপ গুলো নিতে পারে। তোমরা আমাদের সাথে বসে আমরা একটা কমিটি করব, যেটা একটা পলিসি তৈরি হবে, যে পলিসিতে এই 3টাতে যেন তোমাদের কোনো প্রকার হ্যারাসমেন্ট না হয়, মেন্টালি, ফিজিক্যালি এন্ড একাডেমিক্যালি। এটার জন্য একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ওএসডব্লিউ হেড লাগবে। সেটা তোমরা যাকে চাইবে ইউনিভার্সিটি অথরিটি তাকেই নিয়োগ, যারা ভিতরে থাকে ইউনিভার্সিটির ভিতরে তাকে ইউনিভার্সিটি থেকে ভাষা ক্যান্সেল করে দেব। সো ইউ উইল নট বি এবল টু স্টে ইনসাইড। রেজা স্যার এগুলো কিন্তু আপনি আরো আগে অ্যাকশন নিতে পারতেন, আপনি এগুলো নেন নাই। ইউনিভার্সিটিতে একটা অপূর্ব টিচার আর একটা স্টুডেন্টের মধ্যে বন্ধুত্বপূর্ণ রিলেশন হবে, এখানের মধ্যে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল তারা হইতেছে পুরো ইউনিভার্সিটিটাকে দাপট করে চলবে, এটা কোনো ইউনিভার্সিটি পরিবেশ হতে পারে না। আমাদের কাছে আমাদের প্রত্যেকটা টিচার সমান, কোন টিচার আলাদা করে কোনো পাওয়ারফুল হবে না। রেজা স্যারের যখন হচ্ছে একটা থিসিস পেপার বা একটা পেপার, একটা স্টুডেন্ট কষ্ট করে এতগুলো পেপার বের করতেছে, রাকিব স্যার কি করছে, ফার্স্ট নাম মোনাল্লাস, এরপরে 3টে স্টুডেন্টের নাম, লাস্টে রেজা স্যারের নাম। আমরা সবাই সবার সামনে জানতে যাব 5 জনের ইন্ডিভিজুয়াল রেসপন্স কি ছিল। আসলে আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত, এবং আমার যা ভুল ছিল তার জন্য তো আমি সবার কাছেই ক্ষমা পাচ্ছি। এখানে আবার আমি পাবলিকলি ক্ষমা দিয়ে দিচ্ছি। তোমরা জানো যে প্রফেসর হামিদের একটা বাচ্চা ক্যান্সার হয়ে মারা গেছে এই ক্যাম্পাসে। একজন মানুষকে ডেকে নিয়ে আসলাম ধরে, তার কাছ থেকে জোরে, এরকম তোমরা তো জানো, তোমরা তো সবচাইতে ভালো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। আমরা মাহিন, নাইম, সাকিবের জন্য আসছি। একবার একটু ভাবি যে আমাদের এরকম বিহেভিয়ারে ওদের 3 জনের কি রকম লাগতে পারে। আমরা যে বিহেভিয়ারটা এখানে দেখাইতেছি, আজকে আমাদের জায়গায় ওরা থাকলে ওরা এই বিহেভিয়ারগুলো দেখাতো কিনা বা অ্যাপ্রিশিয়েট করতো কিনা। ওনারা আমাদের শিক্ষক, ওনারা একটা টাইম হইলো তোমাদের সবাইকে পড়াইছে, আমাদের সবাইকে পড়াইছে, আমরা কিন্তু পশু না। তুমি তাকে ফোর্স করছো তো রিজাইন, তাকে যদি ফোর্স করো সেটা তো আমি ফোর্স করতে পারি না অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। বাকি কোনো ফ্যাকাল্টি বা কোনো প্রফেসর ভিসি স্যারের কল রিসিভ করছে না যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যাকিউজ 5 জন পারসন আমাদের সামনে দাঁড়ায় সেলফ রেজিগনেশন, অ্যাপোলজি সবকিছু কমপ্লিট করতেছে বা তারা আমাদের সামনে এসে কথা বলতেছে, আমরা এই জায়গা থেকে নড়বো। এদেরকে আটকায় রাখতেছি না, আমরা এক্সপেক্ট করতেছি অ্যাজ আওয়ার গার্জিয়ানস স্যাররা এই সময় আমাদেরকে একা রেখে যাবে না। সিন্ডিকেট তুই সরে যা, সিন্ডিকেট তুই সরে যা। রাকিবুল স্যার অসুস্থ থাকায় উনি ব্যতীত বাকি শিক্ষকদের আমাদের সামনে আসতে হবে, কথা বলতে হবে, অ্যাপোলজি এবং তাদের সিদ্ধান্ত জানাতে হবে। স্যাররা আমাদের এনিমি না, স্যাররা বের হবে, আমরা তাদেরকে সেফ এক্সিট দিচ্ছি। এটা ইম্পর্টেন্ট যে স্যাররা ফিল করে আমরা ক্যাম্পাসে যত কিছু করি সবাই ক্যাম্পাসে সেফ। কোনো ধরনের স্ল্যাং না, কোনো ধরনের সেম ওয়ার্ড না, কোনো ধরনের তাই না, ঠিক আছে? আমাদের ফ্যাকাল্টিরা আমাদের
সম্মানিত ফ্যাকাল্টি, Sports faculty cannot come today, and why have them come till now? Just one simple question, no other questions. We clearly stated that we won't accept any written apology. The only apology that will be accepted is a physical apology. After 5 days, how much powerful they are that you guys cannot bring them here? Where is the power coming from that they are neglecting all the students and all the faculty members? Any sort of damage to anything of IOT will be brought upon them as well. রাত 10:30টার সময় আমি এবং আমার ছেলে আহজাব রায়ান এই কর্নারে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়েছি। জানাজা পড়ে বাসায় গিয়েছি, সেই রাতে আমাদের কারো ঘুম হয়নি, কারো হতে পারে আমার ঘুম হয়। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমাদের বড় ভাই, ঠিক আছে? আমি এই বিশ্ববিদ্যালয়ে বালিকোনা থেকে শুরু করে সব কিছুই আমাকে চিনে। আল্লাহ যেন আমার মধ্যে কোনো অহংকার না নিয়ে আসে। আমি প্রতি রাতেই কাঁদি, আমাদের 3টা ছেলেকে হারিয়েছি। কোঅর্ডিনেটর হিসেবে পুরো দায়টা আমার, বিশ্বাস করো এই পুরো জিনিসের দায়টা আমি আমার মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা হয়তো যারা রিসোর্টে ছিলাম, আমি হয়তো হসপিটালে যাইনি, রিসোর্টের অংশে আমি গেলাম, তোমরা হয়তো দেখছো যে আমি খুব বেশি কথা কিন্তু একদমই বলতে পারিনি, কারণ আমার আসছিল না অ্যাকচুয়ালি যে একটা মর্মান্তিক ব্যাপার আমাদের হাত দিয়ে ঘটে গেল, এই ইমাজিনেশনের বাইরে ছিল। আমি তোমাদের কাছে দুহাত তুলে মানে ক্ষমা চাই যে তোমরা আমাকে ব্যক্তিগতভাবে, অন্তত মেকানিক্যাল স্টুডেন্ট যারা আছো মানে পার্টিসিপেট করছো, আমাকে ব্যক্তিগতভাবে একটু ক্ষমা করে দেবা। উপরে মাহিন, নাইম, সাকিবরা আছে, ওদের কাছে ক্ষমা চাওয়া আমার মানে ব্যক্তিগত ব্যাপার, কারণ পিকনিকের দায়টাকে আমি নিজের মধ্যে নিতে চাই। আরেকটা যেটা মানে বলা হচ্ছিল যে পিকনিকে জবরদস্তি করে স্টুডেন্টদেরকে নিয়ে যায়। যখন থেকে একটা পিকনিক অর্গানাইজ হয় তখন হয়তো 400 জন কিংবা 450 জনের একটা মোটামুটি একটা এস্টিমেট করা হয়। তো অনেক সময় আমি তোমাদের ক্লাসে গেছি, ক্লাসে গিয়ে রিকোয়েস্ট করছি কেন যাচ্ছ না, জাস্ট বলেছিলাম যদি পার্সোনাল যদি কোনো ইস্যু না থাকে, যদি অন্য কোনো ইস্যু না থাকে তাহলে তোমরা একটু যেতে পারো, কারণ একটা দিন আমরা স্টুডেন্ট টিচাররা সবাই একসাথে যেতে চাই। এটা আমার কখনোই করা ঠিক হয়নি, এরপর থেকে এই টাইপের জিনিসপত্র আর কখনোই করবো না তোমাদেরকে। সব কিছু মিলে আমি তোমাদের কাছে হাত জোর করে মাপ চাই, তোমরা আমাকে কোঅর্ডিনেটর হিসেবে আমাকে মাফ করে দিও। যে অংশগুলো পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী, কারোর সাথে যদি আমার ব্যক্তিগতভাবেও মাপ চাওয়ার দরকার তার জন্য আমি প্রস্তুত। স্যার আপনি আমাকে চট দিয়েছেন স্যার, আপনি আমাকে 5-6 বার থাপ্পড় দিয়েছেন স্যার। এখন আমার কি হবে? ওই দিনের পর থেকে স্যার আপনি আমার সাথে কোনো কথাবার্তা বলেন নাই আর কখনো। হতে যাওয়ার আগে আসে নাই? আমাকে দেখেন, আমাকে মনে আছে আপনার? কি আসবার কাছে তোমার আমার প্রতি যে দাবি, সেই দাবি আজকে মিটাই দাও। কাসুফ ভাই একা না যে ইনসিডেন্টের কথা আসছে, উই হ্যাভ মাল্টিপল ইনসিডেন্টস। আমরা যখন রিফর্মের কথা বলতেছি আমরা পুরোটা নিয়ে কথা বলতে চাইতেছি, এখন আপনি কি দায় এড়াই যাইতে চাইতেছেন কিনা এটা আমাদের কোশ্চেন। ঘটে যাওয়া কোনো ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নাই, তাই না? প্রথমেই আমি ক্ষমা প্রার্থী, অনুতপ্ত। আমি তোমাদের বলেছি মানে আপনার আশেপাশে যেসব ফ্যাকাল্টি মেম্বাররা আছেন স্যার, ওনারা কেউ কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্স করেন। তাহলে স্যার আমার কোশ্চেনটা হচ্ছে আপনাকে এই হায়ার অথরিটিটা কে দিল যে আপনি আমাদের উপর ফিজিক্যাল ভায়োলেন্স? তাহলে একটা স্টুডেন্টদের সাথে আপনি এভাবে রাফ বিহেভ করবেন, তুই তোকারি করবেন, যা খুশি তা ব্যবহার করবেন, এই হায়ার অথরিটিটা আপনাকে কারা দিচ্ছে? আমাদের আইউটিতে অল আইডিয়ান্স থেকে শুরু করে সব জায়গায় শুধু একটাই কথা, সিন্ডিকেট, কার্টেল এবং চলুক। স্যার আমরা এটার অ্যান্সার চাইছি স্যার, এটা কি স্যার আপনাদের মুখে শুনতে চাই। স্যার আপনাদের মধ্যে যদি কারো সৎ সাহস থেকে থাকে স্যার প্লিজ এটা নিয়ে কথা বলবেন।
তোমাদের কাছে দাবি রেখে যাচ্ছি, উইথ ডকুমেন্টস আমার বিরুদ্ধে কোনো ধরনের সন্দেহজনকও যদি কোনো ডকুমেন্টস থাকে তুমি আমার কাছে নিয়ে আসবা, আমি ওটা যুক্তি খণ্ডাবো। প্রত্যেকটা জিনিসের আলাদা করে ব্যাখ্যা থাকতে পারে, আমি বলছি না ওই ব্যাখ্যা তোমাকে গ্রহণ করতে হবে। এরপরে চলুকের ব্যাপারে বলছি। চলুক হচ্ছে এমন একটা ফোরাম, আজকে তোমরা IRR চাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, তোমরা যদি এই কমিউনিটি আজকে না আসতে অথবা জড়ো হতে না পারতে তাহলে কিন্তু হয়তোবা আইটি অথরিটি তোমাকে IRRটা দিত না। যে আমরা সব ডিপার্টমেন্ট মিলে আমরা একটা ছোট ফোরাম তৈরি করি, ফোরামটা হচ্ছে এরকম যে দুপুরবেলা খাওয়ার পরে যে আমরা চা খাই এরকম একটা ফোরাম। এবং আমাদের একজন ফ্যাকাল্টি ছিলেন, ও আসলে এই চলুক শব্দটা বলতো, ওই চলুক শব্দটাকে ফান হিসেবে নিয়ে ঠিক আছে আমরা একটা গ্রুপ ফর্ম করি, এবং কখনোই এইটা আমরা অফিসিয়াল ফোরামে কখনোই এই ব্যাপারটা আমরা ট্যাগ করি না যে এটা আমাদের চলুক। এই যে আমাদের ফ্যাকাল্টি এই কমপ্লেনটা আসলে কোথায় প্লেস করবে, অবশ্যই ভিসি স্যারের দপ্তরে। সেই ভিসি স্যারের দপ্তরে যাওয়ার পরেও দেখা যাচ্ছে এটা সুরা হচ্ছে না, তখন হচ্ছে এই চলুক মিটিংয়ে সে তার প্রবলেমটা বলে। আমরা একেবারে জুনিয়র থেকে সিনিয়র সবার কি কি প্রবলেম আছে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ এই প্রবলেমগুলো শোনার চেষ্টা করি। চলুকে আসলে কারা থাকে, এখন আসলে অনেক ডিপার্টমেন্টাল হেড ওনারা চলুকের মেম্বার। চলুকের মেম্বার মানে হচ্ছে অল ফ্যাকাল্টিকে আমরা ইনভাইট করি যারা নতুন আসে। এবং তোমাদের কাছে একটা মিসকনসেপ্ট চলে গেছে, বলা আছে এটার জন্য নাকি জোর করা হয়, এটার জন্য নাকি টাকা নেওয়া হয়। এটা আসলে সঠিক না। আইইউটিতে কোনো ফোরাম নাই যেখানে আমরা এই কথাটা বলতে পারি। সেই ফোরামের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির জন্য এই চলুকটা তৈরি হয়েছে। তোমাদের যদি চলুকের ব্যাপারে কোনো পার্টিকুলার কমপ্লেন থাকে যে চলুক হচ্ছে এই খারাপ কাজটার ব্যাপারে তারা ইনিশিয়েটিভ নিয়েছে এবং করেছে, তোমরা আমাদের সাথে দেখা করতে পারো। এবং আমি ওয়েলকাম জানাবো। ব্যক্তিগতভাবে আমি কার সাথে চলি তার দোষে তাই ভার আমি নিব না। তোমরা অনেকেই আমাকে দোষী করছো। নাম যেন কি বললো, শান্তনু। শান্তনু আমার খুব পছন্দের স্টুডেন্ট। ও কি বাবা এইভাবে বললে তো সমস্যা। আমার প্রচুর পছন্দের স্টুডেন্ট আছে, আমি নাম জানি না। এটাতে কি তোমার দোষের কিছু? অথবা যদি মনে করো যে না তোমার কমপ্লেন নেই, তুমি শুনেছো 12 বছর 13 বছর আগে, তাহলে জাস্ট রিকোয়েস্ট থাকবে ওই বড় ভাইকে আমার কাছে নিয়ে আসো। যাওয়ার পরে ওরা আমার কাছে হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্যার এটা কি হলো, আমাদের কি হবে, এরকম। তুমি এত কাঁদতেছো কেন? ওরা অস্থির হয়ে গেছে। বাবা জীবন তো আছে, তুমি একটু সামলাও নিজেকে। আমরা দেখি এইটা বললে হবে না, এইটা বললে হবে না। 14 ব্যাচের ওই স্টুডেন্টকে আমার সামনে নিয়ে আসতে হবে। ওদের সাথে আমার কি রিলেশন আমি ভালো করে জানি। আপনি নিজেকে কাট করে দাঁড় করাচ্ছেন। স্যার প্রশ্নটা এটাই স্যার, আপনি কেন সিন্ডিকেট বা চলুকের সাথে নিজেকেই প্রথমে কাট করে দাঁড় করাচ্ছেন এবং নিজে সাফাই বলছেন। চলুকের তো আলাদা করে সংজ্ঞা নেই, সংজ্ঞা দিতে গেলে তার পারপাসটা বলতে হবে। আমি সেইভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। চলুক প্ল্যাটফর্মটা শুধু আইইউটিএল ফ্যাকাল্টি মেম্বারদের জন্য করা হয়েছিল। আমি অন্য স্টাফ মেম্বারদের কাছ থেকে জেনে সরি বলে দিই। এখানে যারা আছে আমি একটু রিকোয়েস্ট করবো, আমরা যারা চলুকের মেম্বার তারা সবাই হাত তুলি, কারণ স্পেসিফিক্যালি একটা নাম্বার আসছে আমি একটু দেখতে চাই। যারা আমরা আছি আমরা সবাই হাত তুলি যে কারা উইলিংলি চলুকের মেম্বার। আমরা নাকি তাদেরকে জোর করে ধরাই, আমরা নাকি তাদেরকে টাকা নেই। আমরা একটু দেখুক, সবাই দেখুক। পিছনের দিকে পিছনের দিকেও হাত তুলেছে, আমি পিছনের দিকে দেখতে বলছি। আপনি তাহলে নেই কেন? চলুকে যাওয়ার জন্য কাউকে ফোর্স করা হয় না, এটা সত্য। কারণ আমি হচ্ছি তার সাক্ষী, আমাকে কখনোই ফোর্স করা হয়নি। চলুকের মতো সিদ্ধান্ত হয় আমার পার্সোনালি এইসব ওখানে ভালো লাগে না। চলুকে যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনের যে ডিসিশন আলোচনা হবে তার একটা প্রিলিমিনারি আলোচনা হয়। আমি আপনাদের মনিটরিং এ একজন ফ্যাকাল্টি মেম্বার কিভাবে এতটা অ্যাগ্রেসিভ হতে পারে? রেজা স্যার কি এতগুলো ফিজিক্যাল অ্যাসল্টের কেস এই চৌকি ফ্যাকাল্টিতে চৌকি স্যারকে বাঁচাচ্ছে নাকি এমনকি ইনভিজিবল? আমার যে শর্তমি তার দায়িত্ব আমার, কি আমাদের দিন আমাকেই সেটার জন্য জবাবদিহি করতে হবে। ফিমেল হলে এত স্ট্রিক্ট রেস্ট্রিকশন, সেখানে আপনি কিভাবে ফিমেল হলে একা বিচরণ করেন? আপনি ফিমেল হলে প্রেয়ার রুমে, যেখানে কিনা মেয়েরা নামাজ পড়ার পর শুয়ে থাকে, সেখানে উঠে গিয়েছেন। এরকম একটা স্ট্রিক্ট জায়গায় কিভাবে স্টাডি টুর হয়? কেন ক্যাম্ব্রিয়ান বা কালো পোশাকধারী কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টরা ফিমেল হলে ভ্রমণ করছে? তখন এই রেস্ট্রিক্টেড এরিয়া কোথায় ছিল? যখন আমার ফিমেল হলের গেটের সামনে একদল ছেলে দাঁড়ায় আছে, আমার কাছে ছবি সহ যত ধরনের অ্যালিগেশন আমরা পাইছি তার 50% যদি মিথ্যা হয়, আপনি কি মনে করেন না এই যে এতগুলো স্টুডেন্ট দাঁড়ায় যেখানে বলতেছে যে আপনাকে
নর্মালি একটা সিস্টেম হচ্ছে যে কোনো মেল পার্সন ঢোকার আগে 10 মিনিট আগে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। এখন পর্যন্ত আমি সম্ভবত 3বার বা 4বার ফিমেল হলে গিয়েছি। আমরা আপনার কাছ থেকে এখন পর্যন্ত নট আ সিঙ্গেল ওয়ান আমরা অ্যান্সার এমন পাইছি যে আপনি আমাদের কোশ্চেনের এক্সাক্ট অ্যান্সার দিয়েছেন, যেটা স্যাটিসফ্যাক্টরি। স্টাফ মেম্বারদের সাথে যখন আমরা কথা বলছি স্যার, এই ম্যাটারনিটি লিভ যেটা বাংলাদেশের আইনের মধ্যে আছে সেটা পর্যন্ত আপনারা কনসিডার করেননি স্যার। স্টাফরাও আপনার কাছে সেফ না স্যার। ইফ নট আ সিঙ্গেল পারসন, নট ইভেন আ মসকিউটো accepting you in IUT, then why you are not resigning? এই কমিটি ডিসিশন অনুযায়ী ফিমেল হলে সকল কিছু রান করে, সেখানে এক্সেপশনাল আমার কোনো অপিনিয়ন নাই। আপনি যদি ফ্যাকাল্টি পড়তে থাকেন, আমরা একটা স্টুডেন্ট এখান থেকে নড়বো না, ক্লাসেও যাবেন। এখন আমি কি চাই নাম নিয়ে নিজের বাসায় ফার্নিচার কেনার ব্যাপারে আপনার যে অ্যালিগেশন আছে, আপনি কি সেই অ্যালিগেশনের এগেইনস্টে প্রুফ দিতে পারবেন? আপনি যাদের এগেইনস্টে ফিজিক্যাল অ্যাসল্ট করতেন এমন অনেকে প্রেজেন্টও আছে। আমরা অনুরোধ করব আপনার মধ্যে যদি ন্যূনতম লজ্জা খারাপ থাকে থাকার জন্য জোর জবরদস্তি করেন না। আপনি একটু কাইন্ডলি মোবাইলটা খুলে অল আইটেম দেখেন না। আমরা রেজা খান স্যারের নামে যতগুলি কমপ্লেন দিছি, অনেকগুলি কমপ্লেনের সময় আপনি ওই জায়গায় ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। এখন কে আছে কে বলবে আমি ছিলাম? আপনি অ্যাওয়ার্ড তো ছিলেন স্যার, আপনি তো অ্যাওয়ার্ড ছিলেন। আমি ওই মারার সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। ইউ আর কনসার্নিং ফাইট বাট ইউ আর নট টেকিং মাই আনসার। এই ইনভেস্টিগেশন ফর্ম রাইট আমার দোষ খুঁজে বের করো, যে কোনো শাস্তি দিয়ে ইনভেস্টিগেশন কমিটি আমি ওপেন ফর দ্য ইনভেস্টিগেশন কমিটি রাইট। After a lot of allegation and proof and eyewitness, what makes you think that an investigation will save you from this? আপনি আইউটিতে কিসের জন্য থাকবেন? জাস্ট মানি এন্ড পাওয়ার। বস ওয়াইসি আপনার পজিটিভই বললো তো কিচ্ছু হয় নাই, আপনারটা ঠিক আছে। তাও কি স্যার আপনি স্যার আমাদের ক্লাসে আসতে পারবেন? আমরা তো স্যার ক্লাসটা করতে পারছি না, ক্লাস নিতে রাখবেন। আমাদের টাকায় হচ্ছে আপনাদের বেতন আসতেছে, এই টাকা রিজিক আপনি কেমনে নেবেন স্যার? শিক্ষকের মর্যাদায় ছিলেন, প্লিজ শিক্ষকের মর্যাদায় আপনারা যে রোভার নিয়ে এত প্রাইড দেন, আইউটিতে চীনের মানুষজন চীনের রোভার নিয়ে, আপনি রোভারের মডারেটর ছিলেন। 15 জুলাই যখন দেশের পরিস্থিতি একটু খারাপ হইতেছিল, আপনি একটা মিটিং কল করছিলেন, 45 জন মানুষ ছিল এখানে গেলে। আমরা 3 জন ছিলাম, আমরা পরামর্শে থাকি যে আমাদের রোভারের উপর কাজ করতে হবে, কারণ রোভার রেডি করতে হবে। 18 তারিখ চূড়ান্ত অবস্থা খারাপ হয়ে গেল, আমি জানি। তারপরে স্যার এই ছেলেটা হলে ছিল, এই ছেলেটা হলে থাকে 22 ব্যাচের একজন আমার জুনিয়র। সে স্যার ছিল এখানে রোভারের কাজের জন্য, ক্যাফেটেরিয়াতে আসতে চাইছিল খাবারের জন্য। পুরো পরমেশ্বর বন্ধ, কোনো জায়গায় স্যার খাবার পাওয়া যাচ্ছে না। খাবার স্যার খাবার কোনো কিছু না। সেই ছেলেটা স্যার আইউটির স্টুডেন্ট, সে শুধু সিবিএসএ যাবে খাবার জন্য। স্যার আপনি তখন অ্যাক্টিং করবো, আপনি তাকে আইউটির মধ্যে ঢুকতে দেন। বাংলাদেশে যেহেতু আনরেস্ট চলতেছে, তারা আইটির ভিতরে থাকতে চাইছে, অনেকে রিকোয়েস্ট করছে। এনএসআই থেকে এখানে লোক আসছে, তাকে কমপ্লেন করছে যে আপনার এখানে সিক্রেটলি বিভিন্নভাবে বাংলাদেশি ছেলেপেলে থাকে, আপনাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে যাতে তারা এখানে না থাকতে পারে। আচ্ছা সাহেব আমাকে জানাইছে যে গভর্নমেন্ট থেকে আমার প্রেশার আছে, তখন আমাকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানাইছে তুমি এই ধরনের কোনো পারমিশন দিতে পারবো না, কারণ আমার উপরে প্রেশার আছে। এখানে থাকতে চাই স্যার, সে শুধু সিবিএসএ যে খাইতেছে স্যার। মানবতা থাকলে স্যার আপনি কথা বলতে পারতেন না স্যার, আপনি ডাকছেন সেই জন্য সেই কাজ স্যার। আপনি কি আসলে এরপরে কি করবেন এটা নিয়ে কনফিউজ? কেন কনফিউজ? আপনার কি নিজের কোয়ালিফিকেশনের উপর সন্দেহ আছে? If you think we are demanding something wrong, raise your hand. So we are in the consensus now. We are in the same place. করজোরে ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, আমার অপরাধ হয়েছে অবশ্যই। সেটা আমার মনের কথা ছিল না। সেভাবে যখন শুয়েছিল তখন পাটা সিট থেকে বাইরে ছিল 1 ফিট, তো জায়গাটা অবস্থ ধরে রাখতে পারতেছিল না। স্যার এখন পর্যন্ত যা বলছে ঠিক আছে, কোনো মিথ্যা স্যার বলেনি। আমি একটু ইমোশনাল হয়ে গেছে, মনে করেন না একটু নাটক প্লিজ। আমি তখন হেলিকপ্টার সাপোর্ট পর্যন্ত চিন্তা করতেছি, কোথাও আসে নাই, কেউ কোথাও
আসে নাই, এটা দুঃখ লাগে আমার। যেন ভালো ট্রিটমেন্ট দেয়, কোনো রকম যেন গাফিলতি না করে রিকোয়েস্ট করলাম। রিসোর্টে আমার সব ছেলে মেয়েদেরকে ভিতরে ঢোকাও, ওরা বাইরে আছে, ওখানে লোকাল লোকজন কেমন আমরা জানি না, ওখানে সাংবাদিকরা আসবে কেমন জানি না, পড়াশোনাটাকে সময় কী হয় জানি না, ওদের সেফটিটা দিতে হবে, নিশ্চিত করতে হবে। বুঝতে পারছি স্যার, কিন্তু আমার মনে হয় না এখানে আমাদের থেকে বেশি ট্রমা আর কেউ খাইছে স্যার। আপনারা আসার 10 মিনিট আগে স্যার ও নিজেও সব খাইছে আর নিজে সবচেয়ে কাছের 2-3 বন্ধুকে হারাইছে স্যার। পায়ে যখন শকটা খুলছিল ওর শকের সাথে ওর পুরো স্কিনটা চলে আসছিল। আমি তখন নাফিজের পাশেই ছিলাম স্যার, আমার পায়ে ব্যথা পাইছে, আমার হাতে এখনো ইনজুর্ড আছে। তখন আপনি আসলেন দৌড়াই, আপনি আসার পর আমাকে বললেন তোমরা না থার্ড ইয়ার, তোমরা না অর্গানাইজার। আপনি এটা বলার পরে কিছুক্ষণ শ্বাস নিলেন, এরপর বললেন আমরা আপনাকে কোথায় নিয়ে আসছি, কিরকম বিপদে ফেলছি আপনাকে, এই 3টা লাশ যে পড়লো এটার ড্রাইভারটা কে নিবে? আপনি সেটা আমাকে স্ট্রেট কোয়েশ্চেন করছেন স্যার। উই বিলিভ ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ অ্যান হেড, এটা আপনার করারই কথা। তো আপনি যে ক্ল্যারিফিকেশনটা দিচ্ছেন স্যার, আই ডোন্ট থিঙ্ক যে আপনার ভুলের ক্ল্যারিফিকেশনে আপনার রেসপন্সিবিলিটি আপনি পালন করছেন, এটা হইতে পারে না। রেসপন্সিবিলিটি পালন আপনি করছেন অ্যান্ড উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। আমরা আপনাদেরকে কোথায় নিয়ে গেছি এটা কি আপনারা আগে থেকে জানতেন না? সেই দায়ভার নেওয়ার জন্য আপনারা কি একটু জানাজার নামাজটা পড়তে গেছিলেন স্যার? আপনারা জানেন তার আগে ওদের বাসায় আমরা দাঁড়াইছি স্যার দায়ভার নেওয়ার জন্য, দায়ভার আমাদেরই নিতে হচ্ছে স্যার। কথাটার ব্যাপারে আসে কীভাবে বিশ্বাস করাবো, আমি আসলে মেন্টালি খুবই ট্রমার মধ্যে ছিলাম, কথা বলে ফেলছি হয়, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি তোমাদের কাছে বড়দিনে ক্ষমা চাচ্ছি। অনেক কিছুই হয়তো করতে পারতাম, কিন্তু কি বলবো, মানসিক অবস্থা এতটা ভেঙে পড়ছে। সারাটা দিন আমি এদিক ওদিক ছোটোছুটি এখানে ওখানে যা করার করছি, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি, ম্যানেজ করে পাঠাইতে হবে, না জানি আবার কি হয়, মানে সব কিছু আমাকে এলোমেলো করে ফেলছিল আসলে। আমি এখন তোমাদের সবার সম্মুখে হাত জোর করে ক্ষমা চাইছি। এটা তো আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বেস্ট প্লেস ফর দিস কাইন্ড অফ ট্রিটমেন্ট ইজ বার্ন ইউনিট, তাহলে নাফিস কেন 4 ঘন্টা আহসানিয়াতে পড়েছিল? ময়মনসিংহ মেডিকেলে কোনো ডাক্তাররাও নাফিসকে ধরে নাই, ইভেন তার ড্রেসিং সব কিছু কে করছিল? ডাক্তার তারেক স্যার। নাফিসের অবস্থা অনেক বাজে ছিল, ওই হসপিটালে মাত্র একজন প্লাস্টিকের সার্জন ছিলেন, আর কেউ নাই, তার কোনো টিমও নাই, কিচ্ছু নাই। ওই হসপিটালে ওই মোমেন্টে তারেক স্যারের সাথে নাফিসের ফ্যামিলি একটা ঝগড়া বন্ধ লেগে যায়। ইভেন নাফিসের ফ্যামিলি এটা বলে লাগলে আমি নিজের টাকায় নাফিসের চিকিৎসা করাবো, তাও আমি আইইউটি অ্যাফিলিয়েটেড কোনো মেডিকেলে তার চিকিৎসা করাবো না। ওইখানে তার 4 to 5 আওয়ার্স দিলে হয়, যার জন্য সে আজকে একটা আঙুল হারাইছে, ডান পায়ের এই আঙুল। আজকে বলছে, আজকে আমার কাছে আপডেট আসছে নাফিসের ব্যাপারে যে তার আরো 2টা আঙুল রিস্কে আসছে। তখন আমি জাস্ট তারিখে এটাই বলছি, তারিখ তাড়াতাড়ি টাকা নিয়ে যাও, ভালো ট্রিটমেন্ট দিতে হবে। ওই 4 ঘন্টা আটকে রাখছে, এটা আমি পরে জানতে পারছি। স্যার যখন কথা বলতেছে ক্রস টক গুলো কে করতেছে? স্যারকে কি তোমরা কেউ সম্মান দাও না? স্যারের কথা তো আমার কাছে রেসপেক্ট আছে, স্যারের কথা না শুনলে কেমনে কাজ করব? আপনি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত চলে গেছেন, অথচ কে আহসানিয়ার জায়গায় যাতে ডিরেক্ট বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়, যেখানে আপনি নিজে জানেন বার্ন ইউনিট ইজ দ্য বেস্ট, তারপরে ওকে বেস্ট ওইখানে নিয়ে যাওয়া হয় নাই কেন? শুধুমাত্র আমাদের এমওইউ এর জন্য? না না না, সেটা মোটেই না। আমি বলি তারিখকে ওই সময় বলছি ওর বেস্ট ট্রিটমেন্টটা লাগবে, হ্যাঁ, তখন ওইটা আমি আসলে মাথায় ছিল না, বলতে ভুলে গেছি, কিন্তু ও তো একটা ডাক্তার, তা আমি বলছি যে বেস্ট ট্রিটমেন্টটা দিতে, বিলিভ মি। আমি কীভাবে চারদিকে তুমি আমার অবস্থা তোমরা বুঝতে, আমি এখন কোনো সলিড খাবার খাইতে পারতেছি না। তুমি কি মনে করো আমি এটা জানি না? সবার অবস্থা খারাপ এখানে, আমাদের সবার অবস্থা খারাপ এখানে। আমার অবস্থাটাও বুঝে একই রকম। আমি কি আনন্দ করবো এখানে? বলো, আনন্দ করার কোনো বিষয় হয়েছে আইটিতে? হয় নাই তো আনন্দ করার বিষয়। তোমরা বুঝতে তো জানো যে আমি খুব আনন্দে আছি। তোমরা কিভাবে বলো আমরা আনন্দে আছি? আমি আনন্দ করতেছি, আমি আমার বিবেকের ধারণায় আমি আমার বিবেকের ধারণায় আমি হেডশিপ থেকে সরে গেছি। আমার ব্যর্থতা নিয়ে কয়জনই সিদ্ধান্ত নিতে পারে বলো? এই 5ই জুলাইয়ের যত ঘটনা আমার ফেসবুক তোমরা অনেকে ফ্রেন্ড আসো, আমাকে ফলো করো নাই?
মেডিকেল সেন্টার নেওয়ার পর হামিদ স্যারের হাত আর পা সবাই মিলে মালিশ করার ট্রাই করে। কিছুক্ষণ পর সাখাওয়াত স্যার হঠাৎ করে এসেই আমাদের দিকে তেড়ে আসেন, বলেন যে স্টুডেন্টরা এতদিন অনেক কিছু করছো, তো এখন এগুলো তোমরাও সামলাও, অনেক লাইভে গেছো, তোমরা আবার লাইভে যাও, আমরা কোনো কিছু করবো না, আমরা দেখে নিব তোমরা কি করতে পারো। সাব্বির স্যার উনি ডিরেক্ট আমাদেরকে বলে, মাদারচোদের বাচ্চারা তোদের কি জাস্টিস হয় না, তোদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোদের কি এতেও হয় না, শুয়ারের বাচ্চা তোদের মা বাবাদের যদি এরকম হতো তখন তোরা বুঝতি। আমাদের শ্রদ্ধেয় ফ্যাকাল্টি স্যাররা যদি ওনাদের মুখ থেকে এরকম টাইপ কথা আমাদেরকে শোনা লাগে, যেখানে আমরাও ওনাদেরকে নিয়ে কনসার্ন,